ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম 360 বেঙ্গলি। তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আমার চ্যানেলের মধ্যে যে WBP PYQ 2015 থেকে 25-এর যে 10 বছরে আমি প্রিভিয়াস ইয়ার সিরিজ শুরু করেছিলাম, আজকে তার 4 নম্বর ক্লাস তোমরা দেখতে পাচ্ছ এখানে। এর আগের ক্লাসে আমি লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ SI প্রিলিমস আর কলকাতা পুলিশ কনস্টেবল মেন্স এই 3টি পরীক্ষার প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি। আজকে এই ভিডিওর মধ্যে আমি WBP কনস্টেবল 2020, দেখো 2020 যে কনস্টেবল হয়েছিল, যে মেন পরীক্ষাটা সংগঠিত হয়েছিল কোন ডেটে, দেখো 22 মে 2022-এ, সেই পরীক্ষার আমি যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো আমি সলিউশন করাবো। এই অঙ্কগুলো কিন্তু আগামী যে WBP কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হবে। তোমরা পড়াশোনার পাশাপাশি প্রিভিয়াস ইয়ারটাকে ফলো করো, যাতে তোমরা আরও ভালোভাবে প্রিপারেশান নিতে পারো। দেখো, আমার এই চ্যানেলটা কিন্তু নতুন চ্যানেল। তোমরা হয়তো অনেকেই দেখবে যে ছোট চ্যানেল, কিন্তু আমার অভিজ্ঞতা আছে এই PRB যে কোশ্চেন সেট করে সেই ব্যাপারে। আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ এবং ভালো ইনফরমেটিভ কন্টেন্ট আমি এই চ্যানেলের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করব। তোমরা ছোট চ্যানেল দেখো না, আমি গুরুত্বপূর্ণ জিনিসই কিন্তু এই চ্যানেলের মধ্যে দেবো। তাই তোমরা পারলে এই চ্যানেলের সঙ্গে আমার যুক্ত হও, তোমাদের উপকার করবো এই চ্যানেলের মধ্যে দিয়ে। তোমরা আমাকে ফলো করতে পারো ইউটিউবে, দেখো এখানে লিঙ্ক, ইউটিউব হচ্ছে এক্সাম 360 বি দিয়ে, আর এখানে ফেসবুক পেজ আছে এক্সাম 360 বেঙ্গলি। আর তোমরা আমার এই যে টেলিগ্রাম চ্যানেল আছে এক্সাম 360 বেঙ্গলি, তোমরা এখানেও যুক্ত হয়ে যেতে পারো। এই ভিডিওর PDF-গুলো আমি এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা পরবর্তীতে আবার প্র্যাকটিস করতে পারবে। তো চলো দেরি না করে প্রথম প্রশ্নতে যাওয়া যাক। দেখো, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে এক ফল বিক্রেতা, তার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রয় করার পরে তার কাছে 30টি আপেল অবশিষ্ট থাকলে প্রথম আপেল কত হবে? দেখো, অঙ্কটা কিন্তু খুব সহজ অঙ্ক, কিন্তু তোমরা ভেবো না যে এই অঙ্কগুলো কিন্তু আলাদা অঙ্ক। এই সব অঙ্ক কিন্তু সেই WBP কনস্টেবল 2020 মেনের পরীক্ষার সব অঙ্ক কিন্তু, ঠিক আছে? দেখো, 40% সে যদি বিক্রি করে, তার কাছে অবশিষ্ট কত থাকছে? 60% অবশিষ্ট থাকবে। আর এমনিতে বলেছে কত? 30। তাহলে আমরা দেখো 60% আছে, তার কাছে কত? 30 আছে। তাহলে 100% যদি থাকে, তাহলে কি এটা হাফ হচ্ছে? তো তাহলে এরও হাফ হবে। তাহলে এটা কত হবে? 50টা হবে। আশা করি বুঝতে পারছো। দেখো 50 এটা হবে। দেখো পরবর্তী প্রশ্ন, একই আমানতের উপর একই সরল সুদের হারে, মানে আমানত একই, মানে এর যে প্রিন্সিপালও একই এবং যে সরল সুদ মানে পার্সেন্ট হার সেটাও একই, প্রাপ্ত হারে 6 এবং 9 বছরের সুদের পরিমাণের অনুপাত কত বলছে? তাহলে পরিমাণের অনুপাত তুমি একটা ধরো, এই P টাকা 8% হারে 6 বছরের জন্য, এখানে গুণ দাও, এই P টাকা 8% হারে 6 বছরের জন্য হবে বাই 100, এটা কি সুদ হলো। তারপরে আবার তোমার এই P টাকা 8% হারে 9 বছরের জন্য 100। তাহলে তুমি দেখো নিচের 100 কাটবে, এখানে PR কাটবে, এখানে PR কাটবে, তাহলে কি এখানে 6:9 থাকছে। তাহলে যদি কাটো তুমি কত? 3 দুগুণে 6, 3 3 9, 2:3, ঠিক আছে? অপশান এটা 2 নম্বর অপশানটা হবে সঠিক উত্তর। তারপরে দেখো, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যা 21, 36, 66 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ক্ষুদ্রতম আবার বলেছে পূর্ণবর্গ সংখ্যা। এটা কিন্তু আমি দেখলাম যে এই KPSI প্রিলিমসে কিন্তু এই সেম ডাটা আর সেম অঙ্ক, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এটা কিন্তু রিপিট হয়েছে। তাই তোমাদেরকে বলছি তোমরা প্রিভিয়াস ইয়ারটা ভালো করে ফলো করো। তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে KPSI প্রিলিমসের যেটা 2024-এ পরীক্ষা হয়েছিল ডিসেম্বরে, তোমরা সেই প্রিভিয়াস ইয়ারটা ফলো করো। সেম ডাটা দিয়ে এই 21, 36 আর 66 সেম ডাটা দিয়ে এই সেম অঙ্ক ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বার করতে কিন্তু দিয়েছে। তোমরা ভালোভাবে প্রিভিয়াস ইয়ারটা ফলো করো, আর প্রশ্ন কিন্তু রিপিটও হতে পারে। তো দেখো এটা কীভাবে করবে তুমি, ক্ষুদ্রতম বলেছে আবার পূর্ণবর্গ সংখ্যা, দুরকমভাবে কোশ্চেনটা জিজ্ঞাসা করতে পারে। হয় শুধু ক্ষুদ্রতম বলতে পারে, আবার ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা একসঙ্গে বলতে পারে। তোমরা দুরকমভাবে কিন্তু এটা প্র্যাকটিস করে রাখবে। তো যদি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, তোমাকে প্রথমে কী করতে হবে? এই 21, 36, 66 এটা তুমি এলসিএম করো। 3 দিয়ে দাও, 3 7 21, 3 12 36, 3 22 66, আবার দাও 2 দিয়ে দাও, 6 দুগুণে 12, 11 দুগুণে 22, আর এখানে কত থাকলো? 7। আমি তোমাদেরকে বলেছিলাম এর যে এলসিএম আসবে, তুমি এই সবকটাকে গুণ করো, যেটা আসবে সেটাই কিন্তু সেই ক্ষুদ্রতম সংখ্যা যা এই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যেহেতু পূর্ণবর্গ বলেছে, তখন আমরা কি করব? এই প্রত্যেকের জোড়া লিখব। তুমি এখানে গুণ করো, 3 গুণ 2 গুণ 7 গুণ এখানে 6 গুণ 11। তুমি যদি সবকটাকে গুণ করো তাহলে কত আসবে? তাহলে দেখো, এই সবকটাকে গুণ করলে হবে 3 গুণে 6, 6 7 42, 42 গুণ 66, এটা তোমার হবে 2772। এটা সেই ক্ষুদ্রতম সংখ্যা যা এই দ্বারা বিভাজ্য। যেহেতু আর পূর্ণবর্গ সংখ্যা বলছে, তুমি দেখো এবার কার জোড়া নেই। এই 6 আছে মানে কত আছে এখানে? দেখো এখানে
একটু বোঝার চেষ্টা করো। এখানে 6 আছে মানে কি, আমি এখানে 6কে লিখতে পারি 3 আর 2 আছে, কারণ 3 গুণ 2 করে 6, তাহলে এই 3 2 আর 3 2 এদের কিন্তু আমি জোড়া পেয়ে যাচ্ছি। এখানে 7 আর এখানে এই 11 এদের কিন্তু জোড়া নেই, তাহলে আবার এই পুরো সংখ্যাটাকে আমাকে 7 আর 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে এত দূর অবধি তো গুণফল আমার পাওয়া আছে, এত দূর অবধি এই সংখ্যাটার সাথে আমি এই 7 11 77 দিয়ে যদি গুণ করি, তাহলে আমি সেই পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। দেখো গুণ করে কত হচ্ছে, দেখো এটা হবে 21 3 444, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, তোমরা গুণ করে দেখো, তাহলে এটা কত হবে, 21 3 444, অপশান এ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এটা কিন্তু একটা খুব ভালো ভালো অঙ্ক দিয়েছে, তোমরা স্টার মার্ক দাও। এইসব অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে পিআরবির জন্য, এসব অঙ্ক প্র্যাকটিস করে যেতে হবে পিআরবির জন্য। একটা ভালো অঙ্ক দিয়েছে, দেখো দুটি সংখ্যার অন্তর দিয়েছে, দুটি সংখ্যার অন্তর 1365 দিয়েছে। বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা যখন ভাগ করা হয় তখন ভাগফল থাকে 55 এবং ভাগশেষ থাকে 15। তাহলে ছোট সংখ্যাটা আমাকে জানতে চেয়েছে। দেখো আমি যদি এখানে বড় সংখ্যা বার করি, বড় সংখ্যা সমান আমি কি লিখতে পারি, বড় সংখ্যা সমান কি লিখতে পারি, ছোট সংখ্যা যেটা আছে সেটাকে ভাগ করলে কত হয়, ভাগফলকে গুণ করবো আমি। তাহলে বড় সংখ্যা সমান আমি লিখতে পারি, দাঁড়াও 1 মিনিট আমি একটু ছোট করে নিই। দেখো ছোট সংখ্যা এর সাথে গুণ কত করবো আমি, 55 ভাগফল ছিল, ভাগফল দিয়ে গুণ করতে হয় 55, এর সাথে কত যোগ করব, ভাগশেষকে যোগ করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। তাহলে ছোট সংখ্যার সাথে যখন 55 গুণ করে আমি 15 যোগ করবো, তখন কি পাবো, আমি বড় সংখ্যা পাবো। এটা তো বলেছে যে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 55 এবং ভাগশেষ 15 থাকে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এটা কি পেলাম আমি, বড় সংখ্যা পেলাম আমি। এবার দেখো এটি দেওয়া আছে যে বড় এবং ছোট সংখ্যার মধ্যে পার্থক্য দেওয়া আছে। এখানে দেখো বড় সংখ্যা এবং ছোট সংখ্যার মধ্যে পার্থক্য, বড় সংখ্যা ও ছোট সংখ্যার মধ্যে পার্থক্য কত দেওয়া আছে, 1365 দেওয়া আছে। দেখো 1365, এটা তাদের পার্থক্য দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এইভাবে লিখি যে দেখো ছোট সংখ্যা গুণ, তাহলে আমরা এটা বড় সংখ্যাটা লিখবো। বড় সংখ্যাটা কীভাবে লিখবো আমি, এটা হচ্ছে সেই বড় সংখ্যা। ঠিক আছে, তাহলে লেখো, আমি বড় সংখ্যাটা লেখো, ছোট সংখ্যা গুণ 55। কিছু মনে করো না তোমরা, ডিজিটালে লেখা খুব প্র্যাকটিস নেই তো, তাই একটু লেখাটা খারাপ হচ্ছে। ছোট সংখ্যা, তার সাথে আমি 55 গুণ করব এবং যোগ করব কত, 15। এটা হচ্ছে বড় সংখ্যা। মাইনাস কি করব, ছোট সংখ্যা আমি জানি না, আমি এটাকে ডাইরেক্ট আমি ছোট সংখ্যা লিখছি, ছোট সংখ্যা। তোমরা দেখো এখানে ছোট সংখ্যা লেখা থাকলেও এটা কিন্তু ছোট সংখ্যার সাথে 55 গুণ করে 15 যোগ করলে কিন্তু এই টোটালটা কিন্তু বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। ঠিক আছে, আর এদের পার্থক্য কত বলা আছে, 1365, সমান লেখো 1365। এটা তোমরা একটু ভালো করে বুঝো। হ্যাঁ, এবার দেখো এখানে ছোট সংখ্যা গুণ 55 মানে কি, এখানে 55 ছোট সংখ্যা আর এখানে মাইনাস ছোট সংখ্যা। তাহলে এদিকে যদি মাইনাস হয় 55 থেকে একটা ছোট সংখ্যা যদি বাদ দিয়ে, তাহলে কত হবে, 54 ছোট সংখ্যা থাকছে আমার। ঠিক আছে, এটা কত থাকছে, 54 ছোট সংখ্যা। ছোট সংখ্যা। ঠিক আছে, সমান 1365 আছে, এই 55টা প্লাস আছে, সমানের ওই পারে গেলে কী হবে, মাইনাস হবে। তাহলে আমি একে ডাইরেক্ট আমি লিখতে পারি 1350, 65 থেকে 50 15 বাদ দিয়ে দাও, 1350 লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে যদি লিখি আমি ছোট সংখ্যা সমান কী লিখতে পারি, 1350/54। ঠিক আছে, এটা কাটাকাটি করলে আমি ছোট সংখ্যা পেয়ে যাব। আর আমাকে প্রশ্নতে কী জানতে চেয়েছে, ছোট সংখ্যা জানতে চেয়েছে। কাটো এটাকে, প্রথমে আমি 6 দিয়ে কাটছি, 6 9 54। দেখো 6 দিয়ে যদি কাটি তাহলে কত হবে, 6 দুগুণে 12, আবার 6 দুগুণে 12, আর 12 যদি 30, তাহলে 5 6 30। ঠিক আছে, এবার 9 দিয়ে যদি কাটো কত হবে, 9 দুগুণে 18, 5 9 45। তাহলে কত অ্যান্সার পাচ্ছি আমি, 25 থাকছে এখানে। ঠিক আছে, দেখো অপশান এ হবে 25। খুব ভালো অঙ্ক, প্র্যাকটিস করবে এই টাইপের অঙ্কগুলো। দেখো এই অঙ্কটা বলছে কোনো এক নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% ভোট পান এবং ওই নির্বাচনে
1/6 ভোট বাতিল বলে গণ্য হয়। যদি মোট ভোটারের সংখ্যা 600 হয় তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিল। দেখো এই টাইপের অঙ্কগুলো খুব একটা কঠিন নয়। মোট ভোটের কথা বলে দিয়ে আছে কত, 600 মোট ভোটের কথা বলেছে। এবার এখানে কিন্তু 1% মানে 6/1 কিন্তু বাতিল বলে গণ্য হবে, কিন্তু বৈধ ভোট কত হবে, 6 এর মধ্যে 5 বৈধ হবে। এই বৈধ ভোটের কিন্তু একজন প্রার্থী 60% পেয়েছে, তাহলে অন্য প্রার্থী কত পেয়েছে, 40% পাবে। 40/100। দেখো আর কিছু করার নেই, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটো, এখানে 6, এখানে 6 কাটো, 4 5 20, একটা শূন্য, 200। অন্য প্রার্থী কত পাবে, 200। এটা হবে সঠিক উত্তর। দেখো এটা মনে হয় জিআই ভুল করে চলে এসেছে এখানে। পুরুষদের একটি সারিতে মনোজ ডান দিক থেকে 30তম স্থানে আছে এবং কৌশিক বাম দিক থেকে 20তম স্থানে আছে। তারা পরস্পর স্থান পরিবর্তন করলে মনোজ ডান দিক থেকে 35তম স্থানে সেই সারিতে মোট কতজন আছে। পুরুষ ছিল, এটা কিন্তু জিআই হবে। হ্যাঁ, ভুল করে এখানে চলে এসেছে, এটা জিআই মনে হচ্ছে আমার, ভুল করে হয়তো চলে এসেছে। দেখো আমি করিয়ে দিচ্ছি অ্যান্সারটা তবুও। কী বলছে দেখো, পুরুষদের একটি সারিতে মনোজ ডান দিক থেকে, মানে এই দিক থেকে মনোজ, ঠিক আছে, একটা সারি, মনোজ এই ডান দিক থেকে কততম স্থানে বলছে, 30তম স্থানে রয়েছে, কে, মনোজ আছে। তারপরে আবার কি বলছে দেখো, কৌশিক বাম দিক থেকে 20তম স্থানে আছে। তুমি ধরো এখানে কৌশিক 20তম স্থানে আছে এই ডান দিক থেকে, ঠিক আছে। যে তারা পরস্পর স্থান বিনিময় করলে মনোজ ডান দিক থেকে 35তম স্থানে, মনোজ যখন আবার এখানকে আসছে তখন কততম স্থানে আসছে, 35তম স্থানে আসছে, ঠিক আছে। তাহলে এখানে কৌশিক, তুমি দেখো এখানে মনোজ এই ডান দিক থেকে 35তম স্থানে, কৌশিক বাঁ দিক থেকে 20তম স্থানে, তাহলে এদিকে কত 20 আর এদিকে কত 35, ঠিক আছে। তাহলে কত হবে, 35 আর 20 কত, 55। কিন্তু এই একটা সিট মনোজ কাউন্ট করছে, কৌশিকও কাউন্ট করছে, দুবার যেহেতু কাউন্ট হয়েছে তাই এক আমি বিয়োগ করবো এখান থেকে। তাহলে কত অ্যান্সার হবে, 54 হবে সঠিক উত্তর, ঠিক আছে। 54 দেখো এটা হবে অ্যান্সার। দেখো বলছে 1018 এর সঙ্গে 1018 এর সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখানে দেখো অপশান দেওয়া আছে, এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে 23 দ্বারা বিভাজ্য হবে। প্রত্যেকের শেষে কিন্তু শূন্য আছে, মানে যে সংখ্যা দিয়ে আমি 23কে গুণ করবো যাতে 1018 কাছাকাছি আছে, শেষে কিন্তু ইউনিট ডিজিট 8 হবে। দেখো প্রত্যেকের শেষে শূন্য আছে, মানে যোগ করলে কত, 8ই হবে। তা তুমি একটা ধারণা পাওয়ার জন্য তুমি এই যে 23 আছে, এই 23কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করো, 23কে 50 দিয়ে গুণ করে দেখো যে কাছাকাছি কতটা যাচ্ছে। তুমি এখানে ধরো শূন্য, 3 5 15 5, হাতে থাকলো 1, 3 দুগুণে, দেখো 3 5 15 5, হাতে থাকছে 1, 5 দুগুণে 10 আর 11, 1150। কিন্তু এটা কত হচ্ছে দেখো, 1018, মানে একটু বেশি চলে যাচ্ছে। আমাকে 50-এর নিচে কোনো সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে 23কে। তাহলে দেখো 50-এর নিচে এমন কোন সংখ্যা দিয়ে গুণ করবো যাতে ইউনিট ডিজিটে কিন্তু 8 আসে, ঠিক আছে। এরকম সংখ্যা আমাকে দিয়ে গুণ করতে হবে। তুমি দেখো তারপরে কত আছে, 49, 3 27, ইউনিট ডিজিটে কত আসবে, 7, আমি গুণ করবো না। তারপরে দেখো 48, 3 8 24, 4, ইউনিট ডিজিটে 4 আসে, আমি গুণ করবো না। তুমি দেখো 4 10 47, 3 7 21, 1 করবো না, 4 10 46, 3 6 18, 8। তাহলে তুমি এখানে এই 23-এর সঙ্গে 46কে গুণ করো, কত হবে দেখো, এটা হবে তোমার ইউনিট ডিজিটে 8 আসছে, মানে নিশ্চয়ই একটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটা কত হচ্ছে, 1058 হচ্ছে, 1058। তাহলে দেখো এর কাছাকাছি যাচ্ছে, তাহলে আমাকে কত যোগ করতে হবে, এখানে 18 আছে আর 58 করতে হবে, তাহলে 48 আমাকে 40 যোগ করতে হবে, তাহলে এটাই সঠিক উত্তর। এই যোগ করলে 1058 পাবো, যেটা 23কে 46 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। দেখো এখানে বলছে এই যে সংখ্যা দিয়ে আছে একটা, দেখো এই সংখ্যার সমান যদি 13 হয় তাহলে এখানে এক্স আছে, এক্সের মান আমাকে বার করতে দিয়েছে। তাহলে চলো আমি সংখ্যাটা লিখছি, 0.0169 এক্স, এটা রুট আন্ডারে সমান যদি 13 হয় তাহলে এক্সের মান আমাকে বার করতে দিয়েছে। দেখো এটা যদি 13 হয় তাহলে আমি যদি এদিকে রুট তুলি তাহলে কি আমাকে এদিকে একটা স্কোয়ার করতে হবে। তাহলে এদিকে স্কোয়ার করলে কত হবে, 13 স্কোয়ার কত, 13 দ্বারা 169, 169, ঠিক আছে। এখানে দশমিক আছে, তাহলে আমি এক্স সমান আমি কী লিখতে পারি, 169, নিচে কী লিখবো আমি, 0.0169। তাহলে এই দশমিকটা উঠাতে গেলে আমাকে উপরে কত দিয়ে গুণ করতে হবে, 1 2 3 4, দেখো একের পরে 1 2 3 4, 4টা শূন্য দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে সংখ্যার আগের কোনো ভ্যালু থাকে না, জিরোর আগে জিরো মুছে দাও। তাহলে এই 169 আমি কাটলাম, তাহলে এক্স সমান কী পড়ে থাকছে এদিকে, একের পরে 4টে শূন্য, এটা হবে সঠিক উত্তর। দেখো একের পরে 4টা শূন্য, 4টা শূন্য, মানে এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। দেখো পরবর্তী এই অঙ্কটা কি বলছে, একটি গাড়ি তার প্রকৃত গতির 1/4 অংশ বেগে চলছে, মানে এই এক বেগে চলছে, 45 কিমি পথ অতিক্রম করতে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড সেকেন্ডে অতিক্রম করলে গাড়ির প্রকৃত বেগ নির্ণয় করতে বলছে। মানে এই একে চলছে, তার 4-এর মান কত হবে সেটা বার করতে বলছে আমাকে। দেখো মানে 1 ঘন্টা সমান যদি লিখি আমি এখানে 1 ঘন্টা প্লাস 40 মিনিট মানে কত,
40/60 ঘন্টা প্লাস 48 সেকেন্ড মানে 48/36 এত ঘন্টা। আমি যদি সবকে যোগ করি তাহলে তুমি দেখো এখানে 1 তো থাকবেই, তার সাথে এখানে কত 40/60, 30/60 হলে কত হাফ, 40/60 মানে কত 6, আর এখানে কত থাকবে তোমার 0.08, তাহলে এর সাথে যদি যোগ করি তাহলে 0.8 হবে, তাহলে এত ঘন্টা পেয়েছে 1.68 ঘন্টা। তাহলে তার এই যে 42 কিমি পথ অতিক্রম করতে কত সময় লাগে 1.68 ঘন্টা। ঠিক আছে, তুমি যদি করো এখানে দেখো সমাধান কত হবে, দশমিক তুলে 100 পেলাম আমি, 42 দিয়ে কাটো, 4 4 16, 4 2 8, তাহলে এটা কত হবে 4, 4 দিয়ে কাটো, তাহলে কত পেলাম আমি 25। তাহলে এখানে দেখো এই 1-এর 4 বেগে চলছে, ওই 1-এর মান যদি আমি 25 পাই তাহলে 4-এর মান কত পাবো আমি 100, 4কে 25 দিয়ে গুণ হবে, তাহলে 100 হবে সঠিক উত্তর বা এই প্রকৃত বেগ তার 100। দেখো এটা হবে অপশান সঠিক অ্যান্সার। দেখো বলছে একজন শিক্ষার্থী একটি সংখ্যাকে 5/15 এর পরিবর্তে 4/3 দিয়ে গুণ করেছে, তার বেঠিক ফলাফলের শতাংশ জানতে চেয়েছে। দেখো কোনো একটি সংখ্যা, তুমি এমন একটা সংখ্যা ধরো যাতে এই দুটো দিয়ে কাটে, শেষে কত আছে 3 আছে, তাহলে তুমি কথার মানে ধরো তুমি 9 ধরো, ঠিক আছে, গুণ করার কথা ছিল কত 5/3 দিয়ে, সে গুণ করেছে কত 4/3 দিয়ে, তাহলে 3 তুমি যদি কাটো তাহলে 3, তাহলে 3 5 কত 15, তুমি 3 3 9, 3 4 কত 12, ঠিক আছে, হওয়ার কথা ছিল এটা কিন্তু হয়েছে কত এত, তাহলে কম হয়েছে, কত কম হয়েছে তুমি দেখো এখানে 3 কম হয়েছে, কত হওয়ার কথা ছিল মেন সংখ্যা 15, এই 15তে 3 কম হয়েছে, তাহলে 100তে কত কম, যেহেতু শতাংশে বলতে চেয়েছে, ঠিক আছে, তাহলে দেখো 3 5 5 দিয়ে যদি কাটো তাহলে কত হয় 5 20, তাহলে 20% তার ত্রুটি, ঠিক আছে, অপশান এই হবে সঠিক উত্তর। দেখো এখানে বলছে, এখানে কি বলছে দেখো যে 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর এবং উইকেট রক্ষকের বয়স 3 বছর বড় তার থেকে। ক্যাপ্টেন যদি, এখানে ক্যাপ্টেনের বয়স যদি 33 হয় তাহলে উইকেট কিপারের বয়স কত হবে 3 বছরের বেশি, কত 36 বছর, তাদের দুজনের মোট বয়স কত হবে 69 এত বছর। বলছে যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয় তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়, টিমের গড় বয়স কত হবে। দেখো মোট 11 জন, দুজন যদি বাদ থাকে তাহলে কত 9 জন, তাহলে 9 জনের 1 করে কমছে, মানে কত কমছে 9 বছর কমছে, ঠিক আছে 9 বছর কমছে, তাহলে গড় বয়স জানতে, তাহলে আমাদের তাদের যে মোট বয়স সেখান থেকে আমি 9 বিয়োগ করবো আমি, ঠিক আছে, এখান থেকে যদি 9 আমি বিয়োগ করি তাহলে কত থাকে 60, তাহলে এই 60, তাহলে দুজনের যা থাকছে 2 দিয়ে তুমি ভাগ করো, 30 দুগুণে 60, দেখো ভাগ করলে 30 দুগুণে 60, তাহলে এটা কি গোটা টিমের মোট বয়স হবে, তাহলে 30 হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে 30, দেখো অপশান ডি 30-এর সঠিক উত্তর। এখানে দেখো বলছে কত বছরে, এখানে কি আমাকে টি জানতে চেয়েছে আমাকে, 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা হবে, তাহলে তোমরা একই সূত্র তোমরা বসাও, এখানে 81 টাকা যদি সুদ হয়, এখানে SI ইকুয়াল টু কত বলেছে আসল 450 টাকা, কি জানতে চেয়েছে আমার কাছে বয়সের টি আমি জানি না, আর সুদের হার কত বলেছে 4.5, 4.5, মানে আমি এখানে লিখতে পারি 9/2, আর এখানে তুমি লেখো 100, এটা 100তে সূত্র থাকে, কারণ আমরা জানি SI ইকুয়াল টু PTR/100, এই 100টা সূত্রতেই 100, ঠিক আছে, তাহলে এখানে কাটো তুমি একটা শূন্য, আমি একটা শূন্য কেটে দিচ্ছি, তুমি যদি কাটো এখানে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, এটা কত হবে 5 9 45, তাহলে এই 9 আর 9 81, এখানে 81 কেটে যাচ্ছে, তাহলে ওপরে কি থাকছে টি ইকুয়াল টু, এর নিচে কি 2 আর 2 4, তাহলে টি ইকুয়াল টু 4, তাহলে 4 বছর হবে বয়সের সঠিক উত্তর। এই প্রশ্নটা দেখো, স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগে, 3 বছর আগের কথা বলছে, গড় বয়স 27 বছর ছিল, তাহলে 3 বছর আগে 3 জন স্বামী স্ত্রী আর সন্তান, তাহলে 3 গুণ 27, 3 বছর আগে তাদের কত মোট বয়স কত ছিল 81, তাহলে বর্তমানে 3 জনের মোট বয়স কত হবে, আরও 3 পরীক্ষা 9 যোগ হবে, তুমি 9 যোগ করো, তাহলে বর্তমানে কত হবে 10-এর শূন্য হাতের 1 90, 3 জনের এটা বর্তমানে। তারপর কি বলছে দেখো, এবং স্ত্রী ও সন্তানের 5 বছর আগের গড় বয়স ছিল 20 বছর, তাহলে দুজনের স্ত্রী আর সন্তান এদের দুজনের 20 বছর ছিল, 20 কত 40, এটা কখন 5 বছর আগে, তাহলে বর্তমানে কত দুজনের 5 5 10, এর সাথে কত 10 যোগ করবো আমি, তাহলে বর্তমানে স্ত্রী আর সন্তানের মোট বয়স কত হবে 50 বছর, তাহলে এটা বর্তমানে স্ত্রী আর সন্তানের, আর এখানে স্বামী স্ত্রী সন্তান, এখানে 3 জনের, এখানে 4 জনের, আমাকে কি বলেছে স্বামীর বর্তমান বয়স, তাহলে এই 90 থেকে যদি আমি 50 স্ত্রী আর সন্তানকে বাদ দিয়ে দিই তাহলে কত থাকে 40, এটাই কি স্বামীর বয়স 40, দেখো এটা সঠিক উত্তর। দেখো 5টি পাম্প 8 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি জলাধারা শূন্য হয়, এখানে 5টি পাম্পের কথা বলছে, 8 ঘন্টা করে কাজ করলে 30 দিনে মানে একটি জলধারাকে শূন্য করতে পারে, ঠিক আছে, তাহলে কি বলছে 4টি পাম্প 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে
দিন সংখ্যা আমাকে বার করতে দিয়েছে, ধরো এখানে তুমি ডি লেখো, এখানে দিন সংখ্যা আমাকে বার করতে দিয়েছে, ওই জলধারা শূন্য করতে পারবে। তাহলে প্রথমে তো আমি এই 1 আর 1 আমি কেটে দিচ্ছি, এর কোনো ভ্যালু নেই, ঠিক আছে, কাটো। আমি এটাকে মুছে দিচ্ছি একদম। এবার এখানে যদি তুমি কাটো, দেখো 6 আছে, এখানে 5 করো, 5 6 30, ঠিক আছে। 4 আছে, একে 2 করো, 4 2 8, এখানে আর কিছু নেই। তাহলে ডি ইকুয়াল টু কত হবে? 5 5 25, 25 2 50। তাহলে এটা ডি কত দিন বলছে? 50 দিন। দিনের কথা এখানে 50, দেখো এটা সঠিক উত্তর হবে। দেখো এখানে বলছে কত ঘন মিলিমিটারের 100 ঘন ডেসিমিটার হয়, কত ঘন মিলিমিটারে 100 ঘন ডেসিমিটার হয়। তাহলে আমরা কি জানি, তোমরা জানো যে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তোমরা এগুলো সব জানো, ঠিক আছে। যেহেতু এখানে ঘন বলেছে, ঠিক আছে, ঘন, তাহলে আমরা কি লিখবো এখানে? 1 যদি লিখিয়ে ঘন 1 ঘন ডেসিমিটার সমান কি লিখতে পারবো? যেহেতু ঘন বলছে তার জন্য এখানে কি হবে? 1-এর পরে 6টা শূন্য, এত ঘন মিলিমিটার, এত ঘন মিলিমিটার, ঠিক আছে। আর এখানে কি বলেছে? 100, যদি 100 ঘন ডেসিমিটার সমান কত জানতে চেয়েছে, তাহলে এর সঙ্গে কি 1-এর পরে 1 2 3 4 5 6, তার সঙ্গে আরও দুটো যোগ হবে, ঠিক আছে। তাহলে কত দেখো? 6টা আর 2টো 8টা, তাহলে 6 আর 2 8, এটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। দেখো 180 কিমি দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তবে তার শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। সমীরের গতিবেগ জানতে চেয়েছে। দেখো এখানে সমীরের গতিবেগ আমাকে বার করতে বলেছে, ঠিক আছে। দেখো এখানে যেহেতু আমি ধরছি, এখানে সমীরের গতিবেগ যদি এক্স ধরি আমি, আর শ্যামের গতিবেগ আমি ওয়াই ধরছি, ঠিক আছে। দেখো তাহলে এই 180 কিমি যেতে সমীরের এক্স এটা সময় লাগছে গতিবেগ, তারপরে এই 180 কিমি যেতে শ্যামের কত সময় লাগছে? ওয়াই, তাদের গতিবেগ করলাম, তাদের সময়ের যে পার্থক্য সেটা কত বলা আছে এখানে। দেখো 2 ঘন্টা বেশি সময় লাগে, ঠিক আছে, সমীরের 2 ঘন্টা বেশি সময় লাগে। তারপরে দেখো সমীর যখন গতিবেগ দ্বিগুণ করছে তখন তার 1 ঘন্টা সময় কম লাগে। তাহলে কি সমীরেরটা কম, তাহলে যার বেশি তার আগে লিখছি আমি। এখানে 180/y, এটা কার? শ্যামের। মাইনাস যদি করিয়ে আমি 180 এখানে 2x, কারণ সে তার গতিবেগকে দ্বিগুণ করছে, তখন এদের ডিফারেন্স কত? 1। এবার দেখো এখানে আমাকে কী জানতে চেয়েছে? সমীরের গতিবেগ, মানে আমাকে এক্সের মান জানতে চেয়েছে। তাহলে আমি ওয়াই কাটবো। দেখো 180/y, এখানে প্লাস আছে মাইনাস আছে, এটা যদি কেটে দিই আমি, তাহলে কী থাকবে এখানে? যেহেতু যোগ করছি আমি 180/x, তারপরে এখানে কি থাকবে? এটা কাটো, 2 2 কাটো, তাহলে এখানে কী হবে? 90 মাইনাস 90/x ইকুয়াল টু কী হবে? 2 আর 1 3 হবে এখানে, ঠিক আছে। তাহলে তোমরা যদি কাটো এলসিএম কত হবে? এক্স হবে এখানে, তাহলে এখানে 180 মাইনাস 90, তাহলে একেবারে তুমি লেখো এখানে 90 থাকছে সমান 3, তাহলে 3 দিয়ে যদি কাটো তাহলে এখানে কী থাকবে? 30, তাহলে এক্স ইকুয়াল টু কত? এখানে 30 পাচ্ছি আমি, এটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। 30 দেখো, এটা হচ্ছে 30। তারপরে দেখো এখানে একটা সিম্পলিফিকেশান দিয়েছে, তুমি এই সিম্পলিফিকেশানটা করো। 625কে রুটের আন্ডারে আছে, আমি একবারে লিখতে পারি যে 25 25 625 হয়, তুমি একবারে লেখো 25/11 গুণ 14/25 আছে, তুমি একটা ডাইরেক্ট 5 লেখো। তারপরে 44 আছে, তুমি লেখো 44/196, মানে কত? এটা 14 হবে। তুমি কাটো, এখানে 14 আর এই 14 কাটলাম, 5কে এখানে 5 দিয়ে কাটলাম, এখানে 11 আছে, এখানে 4 করলাম, তাহলে 4 5 20 হবে সঠিক উত্তর। দেখো 20 অপশান এতে। দেখো এখানে বলছে যে একটা শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে। যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে থাকে তবে অবশিষ্ট খাবারে কতজন পুরুষ খেতে পারবে? দেখো এখানে 200 জন বাচ্চার খাবার আছে, তাহলে যদি 150 জন খেয়ে থাকে তাহলে কত? 50 জন এই বাচ্চার খাবার আছে, ঠিক আছে, 50 জন বাচ্চার খাবার আছে। তাহলে তুমি এখানে দেখো, মানে খাবারের দিক থেকে তুমি যদি এই 120 জন পুরুষ আর 200 জন বাচ্চার সমান খাবার খায়, তাহলে তুমি যদি এদের রেশিও বার করো তাহলে কত হবে? 4 3 12, 4 5 20, তাহলে 5:3, এটা হচ্ছে তাদের রেশিও, ঠিক আছে। তাহলে 5 জন বাচ্চা আর 3 জন পুরুষ সমান খাবার খায়, তাহলে 50 জন বাচ্চা 30 জন সমান খাবার খাবে, তাহলে 30 হবে সঠিক উত্তর। 30 জন পুরুষ খেতে পারবে, 30। তারপরে দেখো এখানে আরেকটা সিম্পলিফিকেশান দিয়েছে, এখানে এক্সের মান জানতে চেয়েছে। দেখো আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে কী হবে? 4 4 16 x² হবে সমান, এখানে দেখো সমান, এখানে কি আছে? 128। তুমি এখানে দেখো কি আছে? রুট আন্ডার 128, এখানে গুণ হবে রুট আন্ডার 162, 162। তাহলে এই 128 কত? 64 দুগুণে 128 হয় আমরা জানি, তাহলে 64 কি 8 8 64, তাহলে দুটো 8-এর মধ্যে আমরা একটা 8 বাইরে পাবো, তাহলে 8 √2
এটাকে এইভাবে লিখতে পারি। তেমন একইভাবে 9 9 81, 81কে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 2 আর 2 গুণে 16, 162। ঠিক আছে, তাহলে 81 কত? 9 গুণ 9, তাহলে আমরা একটা 9 বাইরে পাবো, আর রুটের ভিতরে কত থাকবে? 2। তাহলে এটা কী হবে? 16x² সমান আমি এটা পাচ্ছি। তাহলে তুমি যদি এখানে গুণ করো 8 9 কত? 72। ঠিক আছে, আর এখানে রুটের ভিতরে 2, রুটের ভিতরে 2, দুটোকে যদি গুণ করি তাহলে কি একটা আমি 2 পাবো। তাহলে টোটাল কত পাবো আমি? 72 দুগুণে কত? 144। আর এখানে কি আছে? 16x²। আমি যদি একেও রুটের একে যদি আমি রুট থেকেও এটা স্কোয়ারে আছে, তাহলে এটাকে যদি আমি দেখো আমি এভাবে লিখতে পারি 116x² সমান যদি এটা হয়, তাহলে একে রুটের ভিতরে করো, একে রুটের ভিতরে করে, একে রুটের ভিতরে করলে কী হবে? তাহলে 4 আর x হবে এখানে, আর এখানে কত হবে? 12। তাহলে 4কে 3 দিয়ে কাটলে 12, তাহলে x সমান কত পাচ্ছি আমি? 3 পাচ্ছি। এটা সঠিক উত্তর। ঠিক আছে, এটা হবে x এর মান হবে এখানে 3 হবে। দেখো এই অঙ্কটা কী বলছে, যদি এই একটি সংখ্যা দিয়েছে, এখানে একটি সংখ্যা দিয়েছে, এই সংখ্যাটি 3 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, তবে স্টার মার্ক যে জায়গাটা আছে সেখানে কোন ক্ষুদ্রতম সংখ্যা বসাতে হবে, যাতে ক্ষুদ্রতম সবথেকে ছোটো সংখ্যা বসাতে হবে। দেখো তোমরা এই অঙ্কটা আমরা জানি 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি জানি, যে প্রত্যেকটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ হতে হবে। তাহলে দেখো 5 আর 1 কি 6, এটা 3 দিয়ে কেটে যাবে। ঠিক আছে, আর 4 আর 2 6, 3 দিয়ে কেটে যাবে। তাহলে কী থাকছে এখানে? 7 আর 3 10, 10-এর সাথে কী এমন যোগ করবো যেটা 3 দিয়ে বিভাজ্য হবে? 10-এর সাথে 1 যোগ করলে 11 যায় না, তারপরে 2 যোগ করলে 12 হচ্ছে, তাহলে 2 নেবো, কারণ সব থেকে ক্ষুদ্রতম নিতে বলেছে। ঠিক আছে, তাহলে স্টার মার্কের জায়গায় এখানে কী বসবে? এখানে 2 বসবে। তারপরের অঙ্কটা দেখো, স্টপেজ না থাকলে একটি বাস 1 ঘন্টায় 54 কিমি পথ অতিক্রম করে। স্টপেজে দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় 36 কিমি পথ অতিক্রম করলে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট দাঁড়ায়? এটা বার করতে হবে, প্রতি ঘন্টায় বাস কত মিনিট দাঁড়ায়। তুমি এভাবে করতে পারো যে দাঁড়াচ্ছে কত মিনিট, এখানে স্টপেজ না দিলে 54 মিনিট, আর স্টপেজ থাকলে কত? 36 কিমি যায়। তাহলে তুমি এখানে বিয়োগ করো, কত হবে? 8 আর 1 4 18। তাহলে এই যে 18 কিমি পথ, এই এত কিমি পথ সে দাঁড়ায়, তাহলে তুমি এই 18 কিমি পথ যেতে তার কত সময় লাগে? তুমি এভাবে বার করতে পারো যে এই 54 কিমি পথ যেতে তার 60 মিনিট যদি সময় লাগে, কারণ 54 কিমি পার ঘন্টা, 1 ঘন্টায় সে 54 যায়। তাহলে আমি বলতে পারি যে 54 কিমি পথ যেতে তার 7 মিনিট যদি সময় লাগে, তাহলে 1 কিমি পথ যেতে তার কত সময় লাগবে? 54/60 না 60/54? তাহলে 18 কিমি পথ যেতে তার কত সময় লাগবে? এখানে 18 দিয়ে করো, 18কে যদি তুমি কাটো তাহলে কত? 3 18 54 আর 3 20 60। তাহলে সঠিক উত্তর কী হবে? এখানে 20। ঠিক আছে, তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো ভিডিওতে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি মনে হয় হেল্পফুল তো বন্ধুদের সাথে শেয়ার করো। নতুন চ্যানেল, একটু সাপোর্ট তোমাদের প্রয়োজন। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।